আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জগৎ শ্রী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞানের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটি পড়তেছিলাম। এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে সেমিকন্ডাক্টর কি এটা আলোচনা করছিলাম এবং সেমিকন্ডাক্টরের যে প্রকারভেদ ছিল ওই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। তো প্রথম ক্লাসে আমি যেটা পড়াইছিলাম তোমাদেরকে সেটা ছিল যে সেমিকন্ডাক্টর কাকে বলে। তোমরা অলরেডি সেটা জানো যে কোনো পদার্থের পরিবাহিতা যদি পরিবাহী থেকে কম এবং অপরিবাহী থেকে কি হয় বেশি হয়, সেই ধরনের পদার্থগুলোকে বলা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো আর কি, সেটা হচ্ছে ওই সেমিকন্ডাক্টরের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এগুলো কোত্থেকে আসছে, পি টাইপ এন টাইপ, এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, তোমরা ওই ক্লাসটা একটু দেখে নেবা। ঠিক আছে, তো প্রথমে আসো যে এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন করা হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিলাম, ধরো সিলিকন, এটা জার্মেনিয়ামও হতে পারে। ঠিক আছে, সিলিকন অর জার্মেনিয়াম। ঠিক আছে, দুটোর যে কোনো একটা নিলেই হবে। এটা এখন বিশুদ্ধ অবস্থায় আছে, এটার মধ্যে কোনো অপদ্রব্য মেশানো হয় নাই। আমরা জানি যে কি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যদি অপদ্রব্য মেশানো হয়, ঠিক আছে, ওই অপদ্রব্য মেশানোর যে প্রক্রিয়া ওইটাকে বলা হয়েছে ডোপিং। ঠিক আছে, তো এখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যদি কি করি, পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল বা ত্রিযুজি মৌল এগুলোকে অ্যাড করে দিই, তাহলে তৈরি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তৃতীয় সারির মৌল কি আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপর বোরন আছে, ঠিক আছে, ইন্ডিয়াম আছে, এগুলো তোমাদের বইয়ে আছে দেখবা। ঠিক আছে, পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল এগুলো কি ত্রিযুজি মৌল। ত্রিযুজি মৌল, ত্রিযুজি মৌলের বৈশিষ্ট্য কি, যে এদের সর্ববহিঃস্থ স্তরে 3টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 3টা। ত্রিযুজি মৌলের বৈশিষ্ট্য কি, এদের সর্ববহিঃস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো আমরা যদি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে ত্রিযুজি মৌল অর্থাৎ পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল অপদ্রব্য হিসেবে মিশ্রিত করি, তাহলে যে সেমিকন্ডাক্টর তৈরি হবে ওটাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো আমরা এখন আলোচনা করতেছি পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে। ঠিক আছে, তো চলো এই সেমিকন্ডাক্টর আসলে কিভাবে গঠিত হয় এই ব্যাপারে আমরা একটু জেনে ফেলি। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এই টপিকসগুলা আসলে তোমার ম্যাথমেটিক্যাল না। ঠিক আছে, এগুলো অনেকটা বিশ্লেষণমূলক বা ব্যাখ্যামূলক। ঠিক আছে, তো অবশ্যই এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আনসার করতে যাও, প্রথমে চিত্রটা ম্যান্ডেটরি, চিত্র অবশ্যই দিতে হবে। চিত্র দেওয়ার পর মানে এটার সাথে আনুষাঙ্গিক যে কথাবার্তা আছে, যেটা তোমার উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ, ওগুলো একটু লিখে দিবা, তাইলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো পি টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন করা হয় এটা আমরা একটু শিখে ফেলব। এই যে অবস্থাটা দেখতেছ, এটা আসলে সিলিকন, এটার পরমাণুর গঠন আর কি। একটা সিলিকন নিয়েছিলাম না আমরা পদার্থ, এই যে এটা সিলিকন পদার্থ। হ্যাঁ, এই পদার্থের মধ্যে পরমাণুগুলো এইভাবে বিন্যস্ত থাকে সিলিকনের মধ্যে। ঠিক আছে, তো আমরা দেখি কি অবস্থায় আছে। এটা সিলিকন। হ্যাঁ, এগুলো এই গোলগুলো সিলিকনের পরমাণু। ঠিক আছে, এগুলো পরমাণু। ওকে, তো তোমরা সবাই জানো যে সিলিকনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা। ঠিক আছে, সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 4টা। তো সিলিকনের মধ্যে পরমাণুগুলো এইভাবে বিন্যস্ত থাকে সিলিকন পদার্থের মধ্যে।
ওকে, তো এখন এই সেমিকন্ডাক্টর যে অবস্থায় আছে এটা কিন্তু বিশুদ্ধ অবস্থা। এখানে কিন্তু আমরা কোনো অপদ্রব্য মেশানো হয়নি, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে সবগুলোই কি আসলে সিলিকন। আর সিলিকনের সর্ববহিস্থ কক্ষে যেহেতু কি থাকে, 4টা ইলেকট্রন, সুতরাং একটা সিলিকন পরমাণু তার আশেপাশের 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে? এর দেখো সিলিকনের বাইরে কয়টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা কি করছে, তার আশেপাশের 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য। আমি আর সামনের দিকে তো আঁকার দরকার নেই, জাস্ট একটা দিয়ে বোঝালেই হবে, ঠিক আছে? তো এখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা হচ্ছে অপদ্রব্য মেশাবো। যেহেতু পি টাইপ, তাহলে কি মিশাইতে হবে? তৃতীয় সারির মৌল। আর তৃতীয় সারির মৌল ধরো আমরা অ্যালুমিনিয়াম মেশাইলাম, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 3টা, ঠিক আছে? 3টা ইলেকট্রন আছে সর্ববহিস্থ স্তরে। তো ধরো আমরা অ্যালুমিনিয়াম মিশাইলাম, তাহলে মিডলে ধরো অ্যালুমিনিয়াম মেশানো হইল। অ্যালুমিনিয়াম কিন্তু খুব বেশি মেশানো যাবে না, সামান্য পরিমাণে মেশাইতে হবে। ওকে, তো অ্যালুমিনিয়াম মেশাইলে অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণু তার আশেপাশের 3টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে। আর একটা জায়গায় কি ফাঁকা পড়ে যাচ্ছে, এই ফাঁকা জায়গার মধ্যে আসলে সৃষ্টি হয় হচ্ছে হোল। এই যেটাকে বলা হচ্ছে হোল। এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে হোল, ঠিক আছে? ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ আধান বিশিষ্ট, আর হোলগুলো হচ্ছে পজিটিভ আধান বিশিষ্ট, অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট। তো খেয়াল করো, এখানে কিন্তু আমরা কি সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম মিশাইছি, ঠিক আছে? তো সামান্য পরিমাণ অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু তোমার হচ্ছে অসংখ্য পরমাণু থাকতে পারে। এখানে আমি হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল পরমাণু দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কি একটা পরমাণু। তো সামান্য পরিমাণ যখন মিশাবা, তখন ওটার মধ্যে কিন্তু কোটি কোটি অ্যালুমিনিয়াম পরমাণু থাকবে, ঠিক আছে? এরকম একটার মতো অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু সেখানে বিদ্যমান থাকবে। তো একটা অ্যালুমিনিয়াম পরমাণু কী করছে, একটা হোল সৃষ্টি করছে। তাহলে এরকম অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু কী করবে, অসংখ্য হোল সৃষ্টি করবে। তো এই হোলগুলো সৃষ্টি হলে ঘটনা কি ঘটে, তো এই জায়গায় যেহেতু ফাঁকা, অর্থাৎ হোল সৃষ্টি হয়েছে, তাহলে এই জায়গায় কি ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য যেটা হয়, আশেপাশের ইলেকট্রন এখানে চলে আসে। ধরো কোনো কারণে এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, তাহলে এই ইলেকট্রন যদি এখানে চলে আসে, এই যে ইলেকট্রন এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কী হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ এখানে হোল সৃষ্টি হবে। আবার মনে করো যে এই ইলেকট্রনটা কোনো কারণে এখানে চলে গেছে, তাহলে এই ইলেকট্রনটা চলে আসছে কোথায়, এখানে। তাহলে এখানে কি হোল সৃষ্টি হবে, এই যে হোল সৃষ্টি। আবার এইখানের ইলেকট্রনটা যদি এখানে চলে আসে, মানে এই হোলকে ফিল আপ করে, তাহলে কি হবে, এই যে এখানে চলে আসছে ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনটা হয়ে যাবে কি খালি, অর্থাৎ এই জায়গাটার মধ্যে একটা হোল সৃষ্টি হবে। তাহলে একটা ব্যাপার কি তোমরা খেয়াল করছো, যে এই পুরা স্ট্রাকচারের মধ্যে এই হোল কিন্তু স্থির নাই, সে কি করতেছে, মুভ করতেছে। অর্থাৎ এই কাঠামোতে বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী কে, এই হোল। আর হোল হচ্ছে ধনাত্মক আধানবাহী, ঠিক আছে? এজন্যই এই সেমিকন্ডাক্টর বলা হয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর। হোল হচ্ছে কি পজিটিভ চার্জ, ঠিক আছে? হোল হচ্ছে ধনাত্মক আধানবাহী। তো যেহেতু এই কাঠামোর মধ্যে তোমার কি হোলের সংখ্যার আধিক্য বেশি, ঠিক আছে? এবং এখানে আধানের প্রবাহ ঘটায় কে, এই হোল। এবং হোল হচ্ছে ধনাত্মক আধানবাহী। তো এই কারণে হচ্ছে এই ধরনের পদার্থ বা এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। চিত্র আঁকার পরে জাস্ট হালকা একটু বর্ণনা করে দিলেই হবে। তোমাদের বই আরও সুন্দর করে লেখা আছে, আশা করি আমার কথা বুঝতে পারছো। বই পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? তো পি টাইপ সেমিকন্ডাক্টরের কার্যপ্রণালী আমরা দেখলাম, ঠিক আছে? এরপরে আসো এন টাইপ। এটা বাদ, আমাদের নেক্সট টপিকস হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের কার্যপ্রণালী বা গঠন প্রণালী।
ঠিক আছে। তো এন টাইপের ক্ষেত্রেও সেম ঘটনা। প্রথমে আমরা হচ্ছে একটা বিশুদ্ধ স্ট্রাকচার নেব, এই যে ওকে। তাহলে সিলিকনের বহিস্থ 4টা পরমাণু কী করবে, প্রত্যেকটা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ ঠিক আগের মতোই ঘটনা। আমরা একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিলাম, ঠিক আছে। এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে কি ঘটবে, যেহেতু সিলিকনের 4টা বহিস্থ পরমাণু আছে, সরি 4টা বহিস্থ ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন কি করবে, তার আশেপাশের 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে বিশুদ্ধ অবস্থায়। এখন এটার মধ্যে আমরা যদি কি করি, এন টাইপ বানাইতে হবে। এন টাইপ বানাইতে হলে কি করতে হয়, পঞ্চম সারির মৌল অর্থাৎ পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল কি আছে, এটা হচ্ছে আর্সেনিক আছে না, তোমরা বইয়ে দেখবা আর্সেনিক আছে। আর্সেনিকের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 5টা, যেহেতু এটা পঞ্চযোজী মৌল, ঠিক আছে। তাহলে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যদি এই আর্সেনিক সামান্য পরিমাণে যুক্ত করি, তাহলে কি ঘটতেছে, এটা হচ্ছে আর্সেনিক। তো খেয়াল করো, আর্সেনিকের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা, 5টা। এখানে কাজে লাগছে কয়টা, 4টা। তাহলে বাকি থাকলো কি, একটা। এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা পরমাণুর ক্ষেত্রে। আমরা কিন্তু সামান্য পরিমাণ পদার্থ মিশাইছি, তো এই পদার্থের মধ্যে কি অসংখ্য অর্থাৎ কোটি কোটি এরকম আর্সেনিক পরমাণু থাকবে। তাহলে এখানে একটা আর্সেনিক পরমাণু কি একটা ইলেকট্রন এক্সট্রা দিছে, ওইখানে যখন অসংখ্য আর্সেনিক পরমাণু আমরা বিবেচনা করব, তখন এরকম মুক্ত ইলেকট্রন কি অসংখ্য পরিমাণে পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে যে ঘটনাটা ঘটে, একটা আর্সেনিক পরমাণু কি করে, তার আশেপাশের 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে এবং একটা ইলেকট্রন হচ্ছে মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যায়, ঠিক আছে। এখানে তাহলে আধিক্য কার বেশি, এখানে আধিক্য বেশি হচ্ছে কার, ইলেকট্রনের। এটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনকে খুব সহজেই হচ্ছে একটা পরমাণু থেকে মুক্ত করা যায়। তুমি যদি বাইরে থেকে হালকা একটু হিট দাও, তাইলে এই এই পরমাণুটা হচ্ছে মুক্ত হয়ে যাবে। আর মুক্ত ইলেকট্রন সবসময় কী করে, তড়িৎ পরিবহনে সহায়তা করে, ঠিক আছে। তাহলে এই সেমিকন্ডাক্টরের মধ্যে আধিক্য কার বেশি, অবশ্যই কি মুক্ত ইলেকট্রনের। এখানে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে থাকবে, অবশ্যই মুক্ত ইলেকট্রন, তাই না। তাহলে এই মুক্ত ইলেকট্রন যেহেতু তোমার হচ্ছে কি এই স্ট্রাকচারের মধ্যে বা এই সেমিকন্ডাক্টরে তড়িৎ প্রবাহিত করতেছে বা তড়িৎ প্রবাহের জন্য দায়ী, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে এন টাইপ বা নেগেটিভ টাইপ। কারণ কি ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এই সেমিকন্ডাক্টরের মধ্যে অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের প্রবাহ ঘটায় হচ্ছে কে, এই পঞ্চযোজী মৌল, তাই তো। এই পঞ্চযোজী মৌল কিন্তু তোমার কি ইলেকট্রন একটা ত্যাগ করতেছে, এই জন্য এই পরমাণুটাকে বলা হচ্ছে দাতা পরমাণু, ঠিক আছে। আর এইখানে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে কে, এই মুক্ত ইলেকট্রন। এজন্য যেহেতু মুক্ত ইলেকট্রনটা হচ্ছে এখানে মুখ্য তড়িৎ প্রবাহের জন্য, বাধান প্রবাহের জন্য, এই জন্য এটাকে আমরা বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এর আগেরটার মধ্যে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে ছিল, হোল। আর এখানে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন, ঠিক আছে। সো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি বোঝা গেছে। তোমরা হচ্ছে ব্যাখ্যাগুলো অবশ্যই চিত্র আঁকার পরে দিবা, ঠিক আছে। চিত্র আঁকার পরে ব্যাখ্যা করবা, আর ব্যাখ্যা আরও ভালোভাবে বুঝতে পারবা। তোমাদের বই বই আছে, বইয়ে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা, একটু রিডিং করবা, ঠিক আছে। ওকে, এরপরে আসো পিএন জাংশন ডায়োডের গঠন, ঠিক আছে। তো পিএন জাংশন ডায়োড কীভাবে গঠন করা হয় সেটা আমরা একটু শিখে ফেলি। একটা বড় সিলিকন পদার্থ নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা বড় সিলিকন, এটা হচ্ছে সিলিকনের একটা টুকরা নিলাম মনে করো, ঠিক আছে। তো এই টুকরাটাকে এমনভাবে ডোপিং করতে হবে যাতে এক পাশে পি টাইপ আর আরেক পাশে এন টাইপ তৈরি হয়। মোটামুটি যে এরকম একটা দাগ দিয়ে দিলাম মনে করো। তাহলে এই পাশে আর এই পাশে, এই পাশে হচ্ছে পি টাইপ বানাবো আর এই পাশে হচ্ছে এন টাইপ বানাবো। কেমনে বানাবো, খুব সহজ ব্যাপার।
এটার মধ্যে মানে এই অংশের মধ্যে তুমি যদি হচ্ছে ত্রিযুজি মৌল মিশাও তাহলে পি টাইপ হয়ে যাবে, আর যদি এই পাশে পঞ্চযুজি মৌল মিশিয়ে দাও তাহলে এন টাইপ হয়ে যাবে। তো মনে রাখবা পি এন জাংশন ডায়োড কিন্তু পি টাইপ এন টাইপ আলাদা জোড়া লাগিয়ে তৈরি করা হয় না, অর্থাৎ এদেরকে কিন্তু আলাদাভাবে জোড়া লাগানো হয় না, এদেরকে হচ্ছে কি ডোপিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে একটা বিশুদ্ধ সিলিকনের টুকরা নেওয়া হয়, ওটার এক পাশে হচ্ছে ত্রিযুজি মৌল এবং আরেক পাশে হচ্ছে পঞ্চযুজি মৌল মিশানো হয়। এর ফলে হচ্ছে কি এক পাশে পি টাইপ আর এক পাশে এন টাইপ সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এই পাশে হচ্ছে পি টাইপ আর এই পাশে হচ্ছে এন টাইপ। ঠিক আছে, এই যে পদার্থটা গঠিত হলো এটাকে বলা হয়েছে পি এন জাংশন ডায়োড। ঠিক আছে, পি এন জাংশন ডায়োড। তো এখানে যেটা ঘটতেছে যে এই পাশে হচ্ছে পি এই পাশে হচ্ছে এন না, এই পাশে হচ্ছে আমাদের পি এই পাশে হচ্ছে এন। তোমরা জানো যে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি কিসের আধিক্য থাকে? হোল। এগুলো হচ্ছে কি হোল, হোলের আধিক্য থাকে। ঠিক আছে, এই যে হোল। আর এন টাইপে কিসের আধিক্য থাকে? ইলেকট্রনের। তাহলে এই হচ্ছে এন টাইপের ইলেকট্রন। ঠিক আছে, ওকে। তো এই যে ডিভাইসটা তৈরি হলো এটাকে বলা হয়েছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, তো পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে তোমার হচ্ছে এটার যে একটা সিম্বল আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি বৈদ্যুতিক সিম্বল, মনে রাখবা। ওকে, এই যে এই অংশটা হচ্ছে পি আর এই অংশটা হচ্ছে এন, এটা হচ্ছে বৈদ্যুতিক প্রতীক পিএন জাংশন ডায়োডের। এটা যে কথা এটা একই কথা। আমরা যখন সার্কিট আঁকবো সার্কিটে আমরা সাধারণত হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আছে, তো পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো, এখানে আসলে একটা মানে কি ঘটে এখানে, এটার একটা মেকানিজম আছে। ঠিক আছে, আমরা পড়তেছি হচ্ছে কি পিএন পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডের মধ্যে আসলে ঘটে কি? ঠিক আছে, এটা আমাদের একটু জানতে হবে। পিএন জাংশন ডায়োডের মধ্যে আসলে ঘটে যেটা, এখানে তো আমি হচ্ছে হোল এঁকে রাখছি আর এখানে হচ্ছে কি মুক্ত ইলেকট্রন এঁকে রাখছি। এই প্রত্যেকটা হোলের সাথে কিন্তু একটা আয়ন আছে। ঠিক আছে, কেমনে আছে দেখো, আমরা যখন ওই বড় চিত্রটা আঁকছিলাম, এই যে এরকম বড় চিত্র আঁকছিলাম না আমরা একটু আগেই, তো ওই বড় চিত্রের মধ্যে প্রথম আমি যখন হচ্ছে পি টাইপ পড়াচ্ছিলাম তখন কিন্তু এখানে কে ছিল? অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম পরমাণু কী করছিল? একটা হোল সৃষ্টি করছিল, তাই না? এই যে এখানে একটা হোল সৃষ্টি করছিল। এই হোল কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। যখন একটা পরমাণু ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তখন সেটা হয়ে যায় কি? ইলেকট্রন গ্রহণ করলে এটি কী হয়ে যায়? তোমরা জানার কথা, এটা কিন্তু নেগেটিভ আয়নে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা হোলের সাথে আসলে কি একটা অ্যালুমিনিয়ামের নেগেটিভ আয়ন আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আসলে কি আসলে প্রকৃতপক্ষে প্রত্যেকটার সাথে একটা নেগেটিভ আয়ন আছে। হ্যাঁ, এই যে নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে কি আছে? একটা করে নেগেটিভ আয়ন আছে। এটা কিন্তু হচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে বলছি। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে কিন্তু পরমাণু একটা না, অসংখ্য থাকবে। ঠিক আছে, এই জন্য এগুলো অনেকগুলো নিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করো প্রত্যেকটা হোলের সাথে কি একটা করে নেগেটিভ আয়ন আছে, যেটা কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করছে, অর্থাৎ তার আর কোনো চাহিদা নেই, সে স্ট্যাবল। ঠিক আছে, স্থিতিস্থাপকতা লাভ করছে। ওকে, সিমিলারলি আমরা যখন হচ্ছে কি করছিলাম, এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন করছিলাম, তখন এই মাঝখানে দিয়েছিলাম হচ্ছে কি আর্সেনিক, তাই না? আর্সেনিকের ওই 4টা ইলেকট্রন হচ্ছে পূর্ণ ছিল আর একটা হচ্ছে কি ছিল? মুক্ত ছিল। সে কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে, অর্থাৎ সে হচ্ছে দাতা। তো কোনো পরমাণু অর্থাৎ আর্সেনিক যখন হচ্ছে ইলেকট্রন কি করে? ত্যাগ করে, তখন সেটা হয়ে যায় কি আর্সেনিক প্লাস, অর্থাৎ পজিটিভ আয়নে পরিণত হয়।
এবং এটা কিন্তু হচ্ছে কি একদম স্টেবল, অর্থাৎ এটার কিন্তু অষ্টক পূর্ণ আছে, ঠিক আছে, এই যে এটার কি অষ্টক পূর্ণ আছে, এটার আর কোনো চাহিদা নেই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এন টাইপের ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের পাশে কিন্তু একটা করে কি আছে, এরকম পজিটিভ আয়ন আছে। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে আয়ন, এগুলো হচ্ছে আয়ন, আর এগুলো হচ্ছে আধান। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে আধান। তো একটু খেয়াল করলেই দেখবা যে এখানে ধরো আরেকটা হোল দিলাম, আরেকটা দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, আরেকটা দিলাম, মাইনাস হচ্ছে প্লাস, এখানে একটা হোল দিলাম, আয়ন দিলাম, ইলেকট্রন দিলাম, প্লাস আয়ন দিলাম, এখানে আরেকটা হোল দিলাম, আয়ন দিলাম, আরেকটা ইলেকট্রন দিলাম, আরেকটা প্লাস দিলাম। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় হচ্ছে যখন পিএন জাংশন গঠন করা হয় তখন হচ্ছে তার ভেতরের আয়ন এবং আধানগুলো এই অবস্থায় থাকে। এই যে এগুলো হচ্ছে কিন্তু আয়ন, এই যে এগুলো হচ্ছে আয়ন। ঠিক আছে, আর ওইগুলো হচ্ছে আধান, একটা হচ্ছে কি হোল ধনাত্মক আধান, আর একটা হচ্ছে কি ইলেকট্রন ঋণাত্মক আধান। ওকে, তো এখন খেয়াল করো, যখনই হচ্ছে হোলের সাথে ইলেকট্রনের দেখা হয় এই অবস্থায়, তখন হোল ইলেকট্রনকে কী করে দেয়, ভ্যানিশ করে দেয়। অর্থাৎ যখনই কোনো একটা অঞ্চলে ইলেকট্রনের সাথে হোলের দেখা হয় তখন হচ্ছে সেটা পরস্পরকে কী করে, নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে, একটা আরেকটাকে ভ্যানিশ করে দেয়। তাহলে এখানে খেয়াল করো যে মাঝখানের যে জায়গাটা, এখানে কিন্তু এই যে হোলের সাথে ইলেকট্রনের দেখা হয়েছে, তাহলে কী হয়েছে, যেরকম ভ্যানিশ করে দিচ্ছে। হোলের সাথে ইলেকট্রনের দেখা হয়েছে, তাহলে কী হয়েছে, ভ্যানিশ করে দিচ্ছে। এই হোলের সাথে ইলেকট্রন দেখা হয়েছে, তাহলে এটাও এরকম ভ্যানিশ করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে তাহলে ঘটনাটা কী ঘটতেছে, এখানে কি এরকম অল টাইম ভ্যানিশিং ঘটতে থাকবে? আসলে কিন্তু ব্যাপারটা তা না। তো তোমার মনে হতে পারে যে যে এই হোল এই ইলেকট্রনকে কী করবে, ভ্যানিশ করে দেবে, কিন্তু এরকম আসলে ঘটে না। কেন ঘটে না? কারণ কি, দেখো হোল হচ্ছে কি ধনাত্মক আধান বিশিষ্ট, আর এই আয়ন এটাও কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট। পজিটিভ চার্জকে কী করে, বিকর্ষণ করে। এজন্য এই পজিটিভ চার্জ এই ধনাত্মক হোলকে বিকর্ষণ করে এদিকে সরিয়ে রাখবে। সিমিলারলি এই ইলেকট্রন সরি এই পজিটিভ চার্জ, এটা কিন্তু পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ কি করবে, এই হোলকে সরিয়ে রাখবে। ঠিক আছে, এই ধনাত্মক আয়ন এই হোলকে সরাই রাখবে। আর এই পাশে কি করবে, এই যে ঋণাত্মক আয়ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনকে কি বিকর্ষণ করবে। কারণ কি, ঋণাত্মক আয়ন পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে। তো এই ঋণাত্মক আয়ন ইলেকট্রনকে কী করবে, বিকর্ষণ করবে। এই ঋণাত্মক আয়ন এই ইলেকট্রনকে কী করবে, বিকর্ষণ করবে। তো এর ফলে ঘটনা কী ঘটতেছে, এই মাঝখানে কিন্তু আসলে কি একটা প্রাচীর বা দেয়ালের সৃষ্টি হচ্ছে। দেয়ালটা আমরা এইভাবে দিয়ে দিই, এই যে এটা হচ্ছে দেয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেয়াল। হ্যাঁ, ওকে, এই যে একটা একটা কি হলো, একটা লেয়ার বা দেয়াল তৈরি হলো। এই দেয়ালের কাজ হচ্ছে, এই যে একটু আগে যে ভ্যানিশিং কাহিনী ঘটতেছিল বা ভ্যানিশিং ঘটার ঘটনা ঘটতেছিল, যদি ভ্যানিশিং ঘটতো তাহলে কিন্তু সব আয়ন কি হয়ে যেত, নিষ্ক্রিয় হয়ে যেত। ঠিক আছে, তো এই লেয়ারের কাজ হচ্ছে, বা এই দেয়াল বা প্রাচীর যাই বলো, এটার কাজ হচ্ছে এই ভ্যানিশিং যাতে না ঘটে ওইটার ব্যবস্থা নেওয়া। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হবে। ঠিক আছে, তো খেয়াল করো, এই যে প্রাচীরটা সৃষ্টি হয়েছে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে বিভব প্রাচীর। বিভব প্রাচীর বা ডিপলেশন লেয়ার, ইংলিশে বলা হচ্ছে ডিপলেশন লেয়ার বা বিভব প্রাচীর। ঠিক আছে, তো বিভব প্রাচীর কীভাবে সৃষ্টি হয়েছে এটা আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, এখানে একটা বিভব প্রাচীর সৃষ্টি হবে। ওকে, তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা সীমাবদ্ধ রাখি। ঠিক আছে, তোমাদের পরবর্তী ক্লাসে হচ্ছে আরও যে টপিকসগুলো আছে এগুলো আমরা কভার করব। তোমরা হচ্ছে আজকে আমি যা পড়াইলাম এগুলো বাসায় একটু পড়ো। ঠিক আছে, এগুলো তো একটু বর্ণনামূলক পড়া, এগুলো তোমাদের বাসায় একটু রিডিং পড়তে হবে। ঠিক আছে, ওকে,
সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।